নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এমন কিছু ছোট ছোট টিপস আমাদের সংসারের কাজগুলোতে আমরা অ্যাপ্লাই করি, কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই বন্ধুরা। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে এই ধরনের টিফিন কারি আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিংবা বাচ্চাদের স্কুলে টিফিন দিয়ে থাকি। সমস্যাটা কি হয় জানেন? এই ধরনের টিফিন কারিগুলোতে আমরা বাচ্চাদের টিফিন দিই, চাউমিন বা রুটি তরকারি পরোটা যাই বলুন না কেন, দেখা যায় 3-4 ঘন্টা আটকানো থাকে। এর ফলে টিফিন কারিটা অনেক দিন ব্যবহার করতে করতে না বাজে একটি দুর্গন্ধ হয়ে যায়। এবার নর্মালভাবে আমরা সাবান দিয়ে পরিষ্কার করলেও দেখা যায় টিফিন কারির মধ্যে যে দুর্গন্ধটা, সেই দুর্গন্ধটা যেতে চায় না। তাই ছোট্ট এই কাজটি করুন আপনারা, খুব সহজেই যে কোনো দুর্গন্ধ চলে যাবে। এর জন্য দেখুন আমি এখানে কি করছি, সামান্য পরিমাণ ভিনিগার নিয়ে নিলাম আর কিছুটা পরিমাণ খবরের কাগজ নিয়ে নিলাম। এইভাবে আমি খবরের কাগজ আর ভিনিগারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর টিফিন কারির মধ্যে এইভাবে দিয়ে এটাকে রেখে দেব। আমি এখানে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এই যে ভিনিগার আর খবরের কাগজ বাজে দুর্গন্ধটাকে খুব সহজেই দূর করতে সাহায্য করবে। এরপর নর্মাল একটু জল দিয়ে আপনারা খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিন, দেখবেন বাজে দুর্গন্ধ চলে গেছে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমরা সাবান কম বেশি তো প্রত্যেকেই ব্যবহার করি। সাবান ব্যবহার করার পর সাবানের যে খালি প্যাকেটটা থাকে এটাকে আমরা কি করি, ডাস্টবিনে ফেলে দিই, কোনো কাজেই লাগাই না। তাই সাবানের প্যাকেটটাকে না আপনারা ভুল করেও ফেলবেন না, কি কাজে এটাকে আমরা ব্যবহার করতে পারি। এই দেখুন, আমরা ডাস্টবিনে যে নোংরা ফেলি, আমরা অনেক সময় দেখা যায় প্যাকেটের মধ্যে নোংরাটা ফেলেও ডাস্টবিন থেকে ভীষণ বাজে দুর্গন্ধ বের হয়। তাই ডাস্টবিনের মধ্যে প্যাকেট লাগানোর আগে আমরা যদি সাবানের প্যাকেটটাকে নিচে রেখে দিই না, সাবানের প্যাকেটের গায়েও কিন্তু বেশ কিছুটা সুন্দর মিষ্টি সাবানের গন্ধ থাকে। তারপর আমরা ডাস্টবিনে নোংরাটা ফেললাম, এর ফলে কি হবে, দেখা যাবে ডাস্টবিন থেকে কোনো রকম কিন্তু বাজে দুর্গন্ধ বের হবে না। আপনারা নিজেরাও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা, এতে আপনাদের যেখানেই ডাস্টবিনটা রাখুন না কেন নোংরা গন্ধটা কম বের হবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আমরা যে এই ধরনের মশা তাড়ানোর তেলগুলো ব্যবহার করি, কম বেশি প্রত্যেকেই কিন্তু আমরা মশা তাড়ানোর তেল ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় এর মশা তাড়ানোর তেলের গন্ধটা না আমাদের ভালো লাগে না, ভীষণই বাজে লাগে। এর জন্য আপনারা কি করবেন, কর্পূর, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কর্পূর থাকে। এখানে দেখুন আমি সামান্য পরিমাণ একটু কর্পূর এইভাবে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করা কর্পূরটাকে কি করব, এই যে আমাদের মশা মারার যে তেলের লিকুইডের কৌটোটা আছে এর মধ্যে আমরা কর্পূরটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে কর্পূরটাকে দিয়ে আমি রিফিলটাকে এইভাবে আটকে নিচ্ছি। এতে কি হবে, মশা মারার তেলের সঙ্গে কর্পূরের গন্ধটাও বের হতে থাকবে, ঘর থেকে সুন্দর একটি মিষ্টি গন্ধ যেরকম বের হবে, সেই সঙ্গে ঘরের যে নেগেটিভ এনার্জি আছে সেই নেগেটিভ এনার্জিও খুব সহজেই দূর হবে, এমনকি পজিটিভ এনার্জি বজায় থাকবে। ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন বন্ধুরা এই ছোট্ট টিপসটি। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, চলুন তাহলে আমরা দেখে নিই। রান্নাবাড়ি করার পর দেখা যায় আমাদের গ্যাসটা এরকম নোংরা হয়ে যায়, আর নোংরা হয়ে গেলে এটা আমাদের পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, এমনকি ঘষে ঘষে পরিষ্কার করতে লাগে। তাই একটি ছোট্ট কাজ করতে পারেন, চা খাওয়ার পর যে চা পাতাটা আমরা কোনো কাজেই ব্যবহার করি না ফেলে দিই, সেরকমই দেখুন আমি এই চা পাতাটা দিয়েই হাতের সাহায্যে এইভাবে ডলে নিচ্ছি। এটা যে শুধু খাবারের গন্ধ দূর করবে তাই নয় বন্ধুরা, সেই সঙ্গে আমাদের গ্যাসটা যে একেবারে নোংরা তেল কাস্টে হয়ে যায়, সেই নোংরা তেল কাস্টে ভাবটাও কিন্তু খুব সহজেই দূর হবে। আপনাদের কোনো রকম লিকুইডের এখানে কিন্তু প্রয়োজন পড়বে না। এইভাবে আমি হাত দিয়ে খুব ভালো করে ডলে নিচ্ছি। এরপর আপনারা চাইলে এটাকে কোনো কাপড় দিয়ে মুছে নিন বা আপনারা জল দিয়ে এটাকে ধুয়ে নিন, দেখবেন আপনাদের গ্যাসটার থেকে বাজে খাবারের গন্ধ চলে যাবে, তেল কাস্টে ভাব চলে যাবে, গ্যাসটা সুন্দর আপনাদের পরিষ্কার চকচকে হবে। এতে কিন্তু আপনাদের
কোনো রকম লিকুইড বাজার থেকে কেনার প্রয়োজন পড়বে না। দেখুন আমি জল দিয়ে ধুয়ে নিয়ে আপনাদের রেজাল্টটা দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে এই ধরনের যে জিগজ্যাগ দেওয়া প্যাকেটগুলো থাকে না, অনেক সময় এই প্যাকেটগুলোকে কিন্তু আমরা কোনো কাজে ব্যবহার করি না। যে খাবারটা নিয়ে আসি, হয়তো দেখা যায় খাবারটা খাওয়ার পর আমরা এটাকে কি করি, ডাস্টবিনে ফেলে দিই খাবারটা শেষ হয়ে গেলে। তাই বন্ধুরা আপনারা এটাকে না ভুলেও ফেলবেন না, কারণ এই যে জিগজ্যাগ ব্যাগটা আমরা যদি ভালোভাবে আটকাই, কোনোভাবে হাওয়া বাতাস ঢুকতে পারবে না, এমনকি এর মধ্যে থাকা জিনিসটাও ভালো থাকবে। আমরা অনেক সময় বাজার থেকে অনেকটা পরিমাণ না মাছ কিনে নিয়ে আসি, হয়তো পুরোটা মাছ খাই না, আমরা কন্টেনারে রেখে দিই ফ্রিজের মধ্যে। আর কন্টেনারে রাখলে না দেখা যায় বরফ জমে একেবারে শক্ত হয়ে যায়। তাই আমরা যদি এই ধরনের প্যাকেটগুলোর মধ্যে মাছগুলোকে রাখি, মাছগুলোকে রাখার পর আমরা এই প্যাকেটের যে জিগজ্যাগের জায়গাটা আছে, এই জায়গাটাকে আমরা যদি বন্ধ করে দিই, কোনোভাবেই কিন্তু হাওয়া বাতাস ঢুকতে পারবে না। এমনকি আমাদের যে মাছটা আছে সেই মাছের মধ্যে অতিরিক্ত বরফ জমবে না, এমনকি মাছটা আমরা বের করার সঙ্গে সঙ্গে বরফটাকে ছাড়াতে পারবো। তাই ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, অনেক সময় দেখা যায় আমরা বাজার থেকে হয়তো তাড়াহুড়োতে টাকা নিয়ে আসি, আর যে টাকাটা হয়তো দেয় এরকম ছেঁড়া। আর এরকম ছেঁড়া টাকার নোট কিন্তু বন্ধুরা চলতে চায় না, কারণ আমরা যখন দোকানে দিই দোকানদার হয়তো দেখে নেয়, আর দেখুন একটা দুটো টাকা হলে তাও মানা যায়, এরকম তো 10-20 টাকা 50-100 টাকা তো আর ফেলে দেওয়া যায় না। তাই এটাকে আমরা কিভাবে বন্ধুরা মানে যে জায়গাটা আমাদের ছিঁড়ে গেছে সেই জায়গাটা জোড়া এইভাবে লাগিয়ে নিতে পারি। এখানে আমি একটি মোমবাতি নিয়ে নিয়েছি, মোমবাতিটাকে মানে ধরিয়ে নিলাম। তারপর কি করব, মোমটাকে গলিয়ে যে জায়গাটায় ছিঁড়ে গেছে সেই জায়গাটায় মোমটাকে এইভাবে আমি দিয়ে দিচ্ছি, মানে গলে যাওয়া মোমটাকে আমাদের এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে হাতের সাহায্যে মোমটাকে এইভাবে লাগিয়ে নিন, দেখবেন ছেঁড়া জায়গাটা একেবারেই কিন্তু জুড়ে যাবে। এমনকি এইভাবে আপনারা যদি ছেঁড়া জায়গাটা জোড়া লাগিয়ে নিন, তারপর খুব সহজেই কিন্তু আপনারা এটাকে যে কোনো জায়গায় দোকানে চালিয়ে নিতে পারবেন। তাই ভালো লাগলে বা আপনাদেরও টাকা যদি এইভাবে ছিঁড়ে যায়, ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে কিন্তু আপনারাও ভুলবেন না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই খাই। পেঁয়াজের অসাধারণ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে পেঁয়াজের যে নিচের অংশটা আমরা ফেলে দিই, এই অংশটাকে আমরা কিন্তু কাজে লাগাতে পারি। এই অংশটার মধ্যে এইভাবে আমি ছুরির সাহায্যে একটুখানি কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমাদের কাটতে হবে যাতে পেঁয়াজের রসটা বের হয়। এবার এটাকে আমরা কোথায় আর কি কাজে ব্যবহার করব, চলুন তাহলে আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড থাকে, সুইচ বোর্ডে অনেক সময় দেখা যায় আরশোলা, ছোট ছোট মাকড়সা সুইচের ভেতরে না বাসা তৈরি করে, যার ফলে আমাদের মানে ইলেকট্রিক বোর্ডটা কিছুদিন পর পরই সুইচগুলো খারাপ হয়ে যায়, এমনকি মেকানিক ডেকে এটাকে ঠিক করতে লাগে। তাই পেঁয়াজের যে এইভাবে রস আপনারা যদি সুইচ বোর্ডে লাগিয়ে রাখতে পারেন, এর গন্ধটা খুবই স্ট্রং হয়, পেঁয়াজের গন্ধ। আর পেঁয়াজের গন্ধের কারণে ছোট ছোট যে আরশোলাগুলো হয় কিংবা মাকড়সা হয়, সেগুলো কিন্তু সুইচ বোর্ডে কোনোভাবেই বাসা তৈরি করতে পারবে না, কারণ পেঁয়াজের গন্ধের কারণে ধারে কাছেই আসবে না আরশোলা এমনকি মাকড়সা। তাই ছোট্ট টিপসটি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। তাছাড়া আরও একটি টিপস আছে বন্ধুরা, অনেক সময় আমরা ফোনে চার্জ দিই, ফোন চার্জ দেওয়ার পর দেখুন ফোনটা হয়তো খুলেনি, সুইচটাকে আমরা অন করেই রেখে দিই। সুইচটাকে অন করে রাখলে দেখা যায় আমাদের ইলেকট্রিকটা কিন্তু এই সুইচ বোর্ডে পৌঁছাতে থাকে, যার ফলে ইলেকট্রিক বিলটা বেশি আসে। তাই যখনই আপনারা ফোনের চার্জারটা খুলবেন সব সময় সুইচটাকে আপনারা অফ করে দেবেন। আরও একটি যেটা আমরা করি, এই পাখা, দেখা যায় পাখাটা আমরা রেগুলেটর থেকে বন্ধ করি, সুইচটা অন থাকে, এতেও কিন্তু পাখার মধ্যে ইলেকট্রিকটা পৌঁছাতে থাকে, আর এতে আমাদের ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আসে। তাই যখনই আপনারা কোনো কিছু বন্ধ করতে চান,
টিভি হোক, পাখা হোক, সুইচটা থেকে বন্ধ করবেন। এই দেখুন, আমরা অনেকেই যে ভুলগুলো করি, ওয়াশিং মেশিনের সুইচ এইভাবে আমরা অন করে রেখে দিই। আর অন করে রেখে দিলে ওয়াশিং মেশিন হোক, টিভি হোক, এর মধ্যে কিন্তু ইলেকট্রিকটা পৌঁছাতে থাকে। এতে কিন্তু কিছুটা হলেও ইলেকট্রিকটা খরচ হচ্ছে, এতে আমাদের বিলটা বেশি আসছে। তাই আপনাদের কোনো রকম কাজ না থাকলে এটাকে অফ করে দিন সুইচটাকে, এতে দেখবেন আপনাদের কারেন্টের বিল কিছুটা হলেও কম হবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে এই ধরনের অনেক স্টিলের পাত্র থাকে। আমরা হয়তো গরম জল করি বা আলু সেদ্ধ করি। সমস্যাটা কি হয়, দেখা যায় এই যে দাগ হয়ে যায় না, এই দাগটা নর্মালভাবে মাজা ঘষা করলেও কিন্তু দাগটা উঠতে চায় না, আর দাগটা ভীষণ বাজে লাগে। তাই এই দাগটা তুলে কিভাবে নতুনের মতো চকচকে করে ফেলতে পারি আমরা স্টিলের এই গামলাটাকে, চলুন দেখে নিই। আমাদের বাড়িতে টুথপেস্ট প্রত্যেকেরই থাকে। সামান্য পরিমাণ একটু টুথপেস্ট আমি এখানে নিয়ে নিলাম। সামান্য যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন। তারপর নর্মাল একটি স্কচব্রাইট আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। স্কচব্রাইটটাকে এইভাবে দেখুন আমি একটু ডলে নিচ্ছি। এইভাবে আমরা যদি স্টিলের কোনো পাত্রের মধ্যে দাগ হয়ে যায়, সেটা এইভাবে টুথপেস্ট দিয়ে পরিষ্কার করি, খুব সুন্দর পরিষ্কার হয় বন্ধুরা। যে কোনো দাগ ছোপ, জলের দাগ ছোপ উঠে যায়, এমনকি পাত্রটা নতুনের মতো চকচক করতে থাকে। দেখুন এইভাবে আমি কিন্তু কিছু সময় ডলে নিলাম। এটা নর্মালভাবে পরিষ্কার করতে গেলে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যেত, এমনকি খাটনিটাও আমাদের অনেকটা করতে হতো। তাই এই কাজটি অবশ্যই করবেন, এতে খাটনিটা কমবে, সময়ও বাঁচবে। এবার আমি নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো আমাদের এই গামলাটা। দেখুন একেবারে দাগ ছোপ ছিল, সেই দাগ ছোপ উঠে কত সুন্দর নতুনের মতো কিন্তু হয়ে গেছে স্টিলের গামলাটি। তাই ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় দেখা যায় কাঠে, দেয়ালে, এই ধরনের জায়গায় আমাদের পেরেক ঢোকাতে লাগে। আমরা কি করি, হাত দিয়ে এইভাবে ধরে যদি পেরেকটা পুঁততে যাই, অনেক সময় হাতের আঙুলে হাতুড়ির বাড়ি লেগে যায়। অনেক সময় বড়সড় দুর্ঘটনাও ঘটে যায়। তাই যখনই আপনারা কাঠে বা দেয়ালে কোথাও পেরেক পুঁতবেন, এইভাবে ক্লিপ, যে জামা কাপড়ের ক্লিপ থাকে, ক্লিপের মধ্যে পেরেকটাকে এইভাবে আটকে নিন। তারপর আপনারা দেয়ালে, কাঠে, যে কোনো জায়গায় যদি পেরেকটাকে লাগান, আপনাদের হাতের আঙুলে দেখবেন কোনোভাবেই বাড়ি লাগার সম্ভাবনা থাকবে না। এমনকি পেরেকটা আপনারা নির্দ্বিধায় খুব সুন্দরভাবেই কিন্তু লাগিয়ে নিতে পারবেন। দেখুন হাতের আঙুল আমার কাছে নিয়ে যাওয়ার প্রয়োজনই পড়ল না, আর কত সুন্দরভাবেই আমি এই কাঠের মধ্যে পেরেকটা লাগিয়ে নিতে পারলাম। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে, অবশ্যই আপনারাও ট্রাই করবেন বন্ধুরা। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।